হরতাল চলছে বাংলাদেশে, আওয়ামী লীগ কর্তৃক ঘোষণা করা হয়েছে, সেটার কি কোনো যৌক্তিক কারণ আছে কিনা আমরা সেটি খুঁজে বের করতে চেষ্টা করব। এই ছাড়া জামাতের মহাসমাবেশ হয়েছে, আমিরে জামাত অসুস্থ হয়ে পড়েছেন, 2বার অসুস্থ হয়ে গেছেন তিনি, সেটা আমরা দেখেছি। তার জন্য আমাদের দোয়া রইল, তিনি যেন সুস্থ থাকেন। তবে কেউ কেউ আবার বলছেন যে অন্য কোনো পার্টির কেউ যদি এরকম 2বার সেন্সলেস হয়ে যেতেন বা পড়ে যেতেন অসুস্থ হয়ে, বলতো আল্লাহর গজব পড়েছে তার উপর, এত মানুষ রাস্তাঘাট বন্ধ করে মানুষকে কষ্ট দিয়ে। কিন্তু ওনার ব্যাপারে সেটা না, ওনার ব্যাপার হলো এটা আশীর্বাদ এক ধরনের, উনি সুস্থ হয়ে আবার বক্তব্য দিয়েছেন, এটাই বিরাট ব্যাপার। তার সুস্থতা কামনা করি। আমাদের কলিমুল্লাহ স্যারের সাথে কথা হবে, রোকেয়া প্রাচী আপার সাথে কথা হবে। দর্শক মন্ডলী আপনারা যারা আছেন, আপনারা মতামত জানাবেন। হরতালের ব্যাপারে কোনো তথ্য যদি আপনাদের কাছে থাকে সেই বিষয়টিও জানাবেন, আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করব। স্যার, আপনার কাছে প্রথমে যাই, আমি কিছু কথা বলেছি, কয়েকজন দর্শক অলরেডি আমাদের সাথে কয়েকশো যুক্ত হয়ে গেছে, এবং আমরা যেটি বলতে চাই যে হরতাল ঘোষণা করেছে, এবং হরতালের একটা কেউ বলছেন যে যৌক্তিক কারণ আছে হরতাল দেওয়ার, কারণ একটা দেশের একটা নির্দিষ্ট জেলার উপর আঘাত করা হয়েছে, জেলাকে গুড়িয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, এবং সেটা ঘোষণা দিয়েছে যারা ঘোষণা দিয়েছে তারা বীর দর্পে আবার আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় ফিরে এসেছে। এটি কতটুকু কি সম্ভব, এবং তার প্রেক্ষিতে জুলুম নির্যাতনের প্রতিবাদে এক ধরনের হরতাল আহ্বান করা হয়েছে। আপনার কাছে একটু ব্যাখ্যা জানতে চাই, কেমন হচ্ছে, কি হচ্ছে, এই হরতালের কি প্রয়োজনীয়তা আছে কিনা, যৌক্তিক কিনা? ধন্যবাদ। দেখুন, গোপালগঞ্জ বাংলাদেশের প্রায় মধ্যাঞ্চলে অবস্থিত, এবং এই অঞ্চলে আপনার মতুয়া যে আন্দোলনটা সনাতন ধর্মাবলম্বীদের, তা উৎসরিত হয়েছে। ঠাকুরদের পূর্ণ স্মৃতি বিজড়িত এলাকা, এবং এখানকার অনেক মানুষ আমাদের প্রতিবেশী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে মাইগ্রেট করেছে। এমনকি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনিও এই সম্প্রদায়ভুক্ত মানুষ বা তার পূর্বপুরুষেরা এই সম্প্রদায়ে অবগাহন করেছেন। এবং খেয়াল করে দেখেন, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন শেষবার বাংলাদেশে এসেছিলেন, তিনি এই অঞ্চল সফর করেন, এবং তার সেই ষষ্ঠাঙ্গ প্রণিপাত করবার ছবি আমরা সর্বত্র দেখেছি। এবং এটার একটা ভোটের ইকুয়েশনও আছে ভারতীয় কনটেক্সটে। তো সেই জেলা নাম পাল্টে ফেলার যে পত্র ব্যক্ত করা হয়েছে, এটি খুব আমার কাছে তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে। এখন ধরুন, একটা প্রবণতা কিন্তু আমরা এখান থেকে লক্ষ্য করছি, ইউনূস শাহীর আমলে নানান ভাবে আমাদের প্রতিবেশীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা, প্রতিবেশীদের অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখার একটা চেষ্টা। এবং এটা নিয়ে মুসা সাদিক, যিনি আপনার সিনিয়র একজন জনকীর্তক, তিনি বলেছেন গত কোন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান কোন মন্তব্য করেনি। প্রথমবারের মতো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস নোবেল লরেট, তিনি কনসার্ন ব্যক্ত করেছেন 7 সিস্টার নিয়ে। তো ফলে এই যে আপনার স্বপ্রণোদিত হয়ে ভারতীয় বিষয় আশয় নিয়ে আপনার কথাবার্তা বলা, এটি ন্যাচারালি আমাদের অ্যাক্রস দ্য বর্ডার যারা আছেন তারা খুব একটা ভালো চোখে দেখেননি। এখন যে কাণ্ডটি ঘটেছে 16 তারিখে এ মাসে, সেটি সবাইকে ব্যাফল্ড করেছে, অবাক করেছে। এবং তার ধারাবাহিকতায় 144 ধারা জারি, তারপর কারফিউ জারি, কারফিউ বর্ধিতকরণ, তারপর আপনার পুরো এলাকা পুরো শূন্য করে ফেলা, তারপর 144 ধারা জারি করা হয়েছে, 144 ধারা। জি, এখন এই যে একটি জেলাকে উপদ্রুত অঞ্চলে রূপান্তরিত করবার প্রয়াস, এটি ডেফিনেটলি আপনার আনপ্রেসিডেন্টেড। এই ইউনূস শাহীর আমলেও প্রথমবারের মতো আমরা দেখলাম সাস্টেইন ভাবে, সিস্টেম্যাটিক্যালি একটি জনপদের মানুষজনকে এমন শিক্ষা দেওয়ার চেষ্টা করা, যেটি মানে আমরা আগে কখনো দেখিনি স্বাধীন বাংলাদেশে। একমাত্র লোগাং ম্যাসাকারের কথা আমার মনে আছে পার্বত্য এলাকায়,
যেটা নিয়ে সবচেয়ে বেশি উচ্চকিত ছিলেন আমাদের বর্তমান মাননীয় উপদেষ্টা, ডিফেন্ডার অফ ডেমোক্রেসি, ডিফেন্ডার অফ হিউম্যান রাইটস, অ্যাডভোকেট আদিলুর রহমান খান শুভ্র। কিন্তু এবার তিনি একই মুখে কুলু পেটে বসে আছেন। এমন হতে পারে দায়বদ্ধতা সরকারের প্রতি, যেহেতু সরকারে আছেন। আবার তিনি স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের যে প্যানেল আছে, বিশেষজ্ঞ প্যানেল, সেখানে তিনি তার নাম আছে এবং তাকে খুব সম্মানের সঙ্গে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আদিল ভাই বলে সম্বোধন করেন। তার মানে প্রভাব কতটুকু এটা থেকে বোঝা যায়। জি, অনেক ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যে আপনার কথার মধ্য থেকে আমরা বুঝতে পারছি যে আপনি বলছেন যে একটা অঞ্চলের মানুষের উপর এইভাবে তাদেরকে নিগৃহ করা, তাদের উপর আক্রমণ চালানো, এইটা একটা সরকারের পক্ষে উচিত হয়নি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেটা বুঝতে চাই যে বাংলাদেশেই এখন প্রথমবারের মতো দেখতে পাচ্ছি সেনাবাহিনীর বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে দেশের অধিকাংশ মানুষ, এবং সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে। এটা খুব দুর্ভাগ্যজনক বাংলাদেশের জন্য। আবার কেউ কেউ বলছেন যে বাংলাদেশ জাতিসংঘ সামরিক বাহিনী দ্বারা পরিচালিত হচ্ছে। আরেকজন বলছে যে কিভাবে, বলল যে সেনাবাহিনী তো পুরো জাতিসংঘের কথা অনুযায়ী চলে, সেই জন্য বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের নিয়ন্ত্রণে আছে, জাতিসংঘের চাকুরি বাকুরি দেয়, ডলার দেয়, মাঝে মধ্যে বাংলাদেশ সৈন্যরা জাতিসংঘের ইয়েতে যায় এবং অন্য দেশে দায়িত্ব পালন করে। সো এরা জাতিসংঘ নিয়ন্ত্রিত, জাতিসংঘ যেভাবে চায় বাংলাদেশের সেনাবাহিনী সেভাবে চলে। কাজেই আর 16 জুলাই চট্টগ্রামে, 16 জুলাই আমাদের, এই তো ভুলে গেছি, 16 জুলাই আমাদের জেলাটার নামটা কি, গোপালগঞ্জের যে আক্রমণ চালিয়েছে, এটি তো পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসেও একটা জেলার প্রতি একটা সরকারের এরকম আক্রোশ, এটা আমরা প্রথম দেখেছি। আপু, হরতালটা যে দিয়েছে, মানুষ অন্য কোনো ভাবে তাদের দাবি প্রতিষ্ঠিত করতে পারছে না অন্যায়ের বিরুদ্ধে, সেই ক্ষেত্রে হরতালটা যৌক্তিক কিনা আপনি একটু বলবেন। ধন্যবাদ। আমাকে একটু প্রশ্ন করেছেন, তাই না? জি 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 জি, ধন্যবাদ। ধন্যবাদ কলিমুল্লাহ স্যার, আপনি অনেক একটু আগে যে ব্যাখ্যা করলেন আমি তার সাথে সম্পূর্ণ একমত। চমৎকারভাবে ব্যাখ্যা করেন আপনি। অবশ্যই যৌক্তিক এই হত্যা। গত 11 মাস পার হয়ে গেল, বাংলাদেশের মানুষের উপর যে শোষণ চলছে, সেই শোষণ চলতে চলতে এসে তারপর গোপালগঞ্জে 16 জুলাই 2025-এ যা ঘটলো এবং এখন পর্যন্ত ঘটে যাচ্ছে, সেটা তো নজিরবিহীন। আমার মনে হয় না সারা পৃথিবীতে কেউ এভাবে নিজের দেশের কোনো একটি জেলাকে আলাদা করে, সেই জেলাকে নিশ্চিহ্ন করে দেওয়া, সেই জেলাতে একজন একটি মানে একটা সমাধির প্রতি তাদের আক্রোশ। বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের একজন নেতা না, বঙ্গবন্ধু সারা পৃথিবীতে মানে শ্রেষ্ঠ। আচ্ছা, যদি শুধু আওয়ামী লীগেরই হয়, কেউ তো কেউ তো স্বীকার করছে না। আচ্ছা, শুধু আওয়ামী লীগেরই হলো, তাহলে কি এরকম আক্রমণ করা যায়? এটা ইউনূস সরকারের প্রেস সচিব বা তাদের বক্তব্য হতে পারে, কিন্তু মানে বাস্তব চিত্র হচ্ছে বাংলাদেশের মানুষ শুধু না, সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষ সহ যে সকল মানুষ মনে করে যে পৃথিবীতে মানবিকতা বলে একটি শব্দ আছে, মানবতা বিরোধী অন্যায় বলে একটি কথা আছে, তারা সকলেই বুঝতে পারছে যে ইউনূস বাংলাদেশে বসে পাকিস্তানি 1971 সালে সে হানাদার বাহিনীর মতোই পাকিস্তানি মিলিটারিদেরকে নিয়ে গোপালগঞ্জ জেলার মানুষের উপর শোষণ করছে, নির্যাতন করছে, জুলুম করছে। এবং সেই জুলুম করার ক্ষেত্রে 16 জুলাই পর্যন্ত সীমাবদ্ধ নেই কিন্তু ঘটনাটি। সেখানে এনসিপির সেই জঙ্গি সন্ত্রাসীরা বঙ্গবন্ধুর সমাধিস্থল ভেঙে ঘুরিয়ে দেবে। আপনার কথা নাকি শোনা যাচ্ছে না আপা। হ্যালো হ্যালো, আচ্ছা, আমার কথাও কি শুনতে পান না আপু? না, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, কি কারণ আমি তো বুঝি না। ওই আপনার কথা নাকি আবার দর্শক শুনছে? কথা কিন্তু আমি পরিষ্কার শুনতে পাচ্ছি এবং আমাদের প্রাচী আপার কথাও শুনতে পাচ্ছি। এখন দর্শক কম শুনতে পাচ্ছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি কোনো বাহিনী বাদ নেই ইউনূস সরকার গোপালগঞ্জবাসীর উপরে চড়া হওয়ার ক্ষেত্রে ব্যবহার করছে না। ধারা জারি করা, কারফিউ দেওয়া, এখন শুধু বিমান বাহিনীর যুদ্ধ বিমান পাঠানো বাকি আছে।
এছাড়া সবই অ্যাপ্লাই করে ফেলেছে এবং রাতের বেলা ইন্টারনেট বন্ধ করে, ইলেকট্রিসিটি বন্ধ করে লোকজনকে অ্যারেস্ট করছে, নানাবিধ অত্যাচার করছে 1971 সালের 25শে মার্চের ভয়াল রাতের মতো। এই সমস্ত কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে তারা একটি জেলাকে নিশ্চিহ্ন করে দেবে, এত কিছু করবে, জনগণের উপর অত্যাচার করবে, হত্যাযজ্ঞ চালাবে, আর জনগণ হরতালকে সমর্থন করবে না, এটা হতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগ হরতালটাকে হয়তো ডেকেছে, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের জনগণের হরতালের জন্য অপেক্ষা করছিল। জনগণের পক্ষ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে মনে হয় না কেউ আর এই পাকিস্তানি শাসন পছন্দ করছে। সারা পৃথিবীর পত্রপত্রিকায় আমরা দেখছি যে ইউনূসের যে শোষণ চলছে সেটা কোনোভাবেই মানবতার পক্ষে যায় না, কোনোভাবেই সেটা মানে সেটাকে আমরা স্বৈরাচার বলতে পারি। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা যা দেখছি সেটা পাকিস্তান আমলে পাকিস্তান হানাদার বাহিনী যেরকম অত্যাচার করেছিল বাঙালি জাতির উপর সেরকমই করছে। এবং এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে হরতাল কেন সমর্থন করবে না জনগণ? হরতাল অবশ্যই যৌক্তিক, এবং এই হরতাল মনে করি যে শুরু হয়েছে, জনগণ রাস্তায় নামছে, প্রতিবাদ করছে। আপনি দেখেন শুধু গোপালগঞ্জ কেন, চট্টগ্রাম, কক্সবাজার যেখানেই যাচ্ছে সেখানে কি জনগণের কাছ থেকে তারা সমর্থন পাচ্ছে? তাদের মঞ্চের সামনের যে চেয়ারগুলো সেগুলো ভরছে না, জনগণ তো আসছে না স্বতঃস্ফূর্তভাবে তাদের সাথে। জনগণ যেহেতু তাদের কাছে স্বতঃস্ফূর্তভাবে আসছে না, এটা কিন্তু প্রমাণ করে যে তাদের পক্ষে তাদের যে ইসলামী জোট, তাদের যে জামাত ইসলামীর জোট, তাদের যে সেনাবাহিনীর জোট, তাদের যে দাঙ্গা বাহিনীর জোট, জঙ্গিদের জোট, তার বাইরে সাধারণ আপামর জনসাধারণ তাদেরকে সমর্থন করছে না। সে কারণে এই হরতাল যৌক্তিক এবং এই হরতালের পক্ষে আছে জনগণ। জি, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত হয়েছেন। আমাদের আজকের বিষয় হচ্ছে হরতাল। হরতাল হচ্ছে কি হচ্ছে না, বা কোথাও কিছু ঘটছে কিনা। আবার ইন করেন। জি জি, আপনার হেডফোনে সম্ভবত কেউ কেউ বলছে যে সমস্যা আছে। আচ্ছা স্যার, আপনাকে এখন যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো, একটা দলকে, এই যে এনসিপি দলকে এখন কুকুর দিয়েও পাহারা দিচ্ছে, কুকুরও মোতায়েন করা হয়েছে চট্টগ্রামে নাকি বিভিন্ন জায়গায় তল্লাশি করবার জন্য, দেখবার জন্য, হ্যাঁ, নিরাপত্তার জন্য। এইটা কতটুকু সম্ভব, কিভাবে কি হচ্ছে, এবং চট্টগ্রাম উত্তপ্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাদের মিছিল মিটিং অনুষ্ঠান যেখানে হচ্ছে সেখানে প্রতিরোধ করা হচ্ছে, এবং এটা ধীরে ধীরে কিন্তু বেড়ে যাবে। জনগণ কিন্তু এখন আক্রোশের প্রতিবাদী হয়ে উঠেছে, হ্যাঁ, কথা বলতে পারছে, কথা বলার চেষ্টা করছে, প্রতিরোধ করার চেষ্টা করছে। এই বিষয়টি সেনাবাহিনী যে প্রত্যক্ষভাবে এরকম সহযোগিতা করছে, আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশও সহযোগিতা করছে, এইটাকে আপনি কিভাবে দেখেন? তার মানে তো সবগুলো রাজনৈতিক দলেরই একই অধিকার রয়েছে, একই রকম সব সুযোগ সুবিধা সবাই পাওয়া উচিত, এবং তাদের এখনো নিবন্ধন পর্যন্ত হয়নি। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এই বিশেষভাবে সহযোগিতা করছে, এটা কি কারণ হতে পারে? এটা মাঝে লুকায়িত একেবারে ওপরে। আপনার মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী, তিনি এই দপ্তরটি প্রধান উপদেষ্টার যে দপ্তর তার সঙ্গে সন্নিহিত রেখেছেন, নিজের কাছে রেখেছেন, এটি কিন্তু কাউকে হস্তান্তর করেননি। তো ফলে যেহেতু সকল বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ, মানে সেনা, নৌ, বিমান, তাদের তো আদেশটা আসলে উপায় নেই। এক, দ্বিতীয়ত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার অধীনস্থ পুলিশ বাহিনী এবং অন্য বেসামরিক বাহিনীগুলো, ফলে আপনার তাদেরও সেভাবে অ্যাক্ট করতে হচ্ছে, কর্তার ইচ্ছায় কর্ম। এবং সে কারণে আপনি খেয়াল করে দেখেন, কোস্ট গার্ড থেকে শুরু করে, আপনার র্যাব থেকে শুরু করে পুলিশের সকল অঙ্গ সংগঠন বা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনস্থ যে বাহিনীগুলো, এরা কম বেশি সবাই কিন্তু তাদের উপস্থিতি জানান দিয়েছে। আর আপনি খেয়াল করে দেখেন, ছোট ছোট যে নেভাল ক্রাফট, সেগুলো কিন্তু টহল দিচ্ছে আপনার নদী পথে, খালে, বিলে, যে আপনি লুকোবেন কোথায়। মানে এক ধরনের সর্বভেদী এবং সর্বব্যাপী প্রেজেন্স রাষ্ট্রের আমরা লক্ষ্য করছি। তো এর মধ্য দিয়ে ধরুন একটি জনপদের মানুষজনকে এইভাবে অবরুদ্ধ করা,
শুধু তাই নয়, মূল বিষয়টা হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ এটি, যে একেবারেই জি সাহস যতটুকু আছে সাহসের বেলুনটা ফুটো করে দেয়া, এটাই হচ্ছে জি উদ্দেশ্য। এবং সেটি খুব সিস্টেম্যাটিক্যালি খেয়াল করে দেখেন, দিনের পর দিন চালিয়ে দেওয়া হচ্ছে। আজকে 20 তারিখ, 16 তারিখে শুরু, আজকে 20 তারিখ কিন্তু এই মেহেম শেষ হচ্ছে না। জি আর দেশের অন্যত্র যেহেতু নানান ধরনের উত্তেজনা স্থানীয়ভাবে আমরা লক্ষ্য করছি, চকরিয়া ঘটনাটায় চট্টগ্রাম, কক্সবাজার, ইত্তকার এলাকায় বা পার্বত্য বান্দরবানে যেখানে সমাবেশ হওয়ার কথা এনসিপির পরবর্তী সভা, সেই জায়গাগুলো ক্রমে কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে। জি এবং আপনার এর ফলে এমন পরিস্থিতিও দেখা দিতে পারে সামনে যে সারা দেশই হয়তো গোপালগঞ্জ ময় হয়ে গেল। আচ্ছা সেটাতে আপনার যাতে প্রতিরোধ গড়ে তোলা যায় আপনার সরকারি উদ্যোগে, সে কারণে এই নজরদারিটা, এই সাস্টেইন আপনার অপারেশন। কারণ এটি যদি চারদিকে ছড়িয়ে যায় তাহলে সামাল দেওয়া মুশকিল। একটা নির্দিষ্ট অঞ্চলে থাকলে বরং আপনি যেটা বললেন যে সকল শক্তি, সর্বশক্তি প্রয়োগ করা সম্ভব, সেই চেষ্টাই এখন চলছে। জি 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 এখন কেউ কেউ বলছেন এনসিপির প্রধান নাকি সেনাবাহিনী প্রধান, যখন রিটায়ারমেন্টে যাবেন তখন তিনি এনসিপি প্রধান হবেন, সেই কারণে আন্তরিকভাবে একটা দলকে এইভাবে সেনাবাহিনীর পক্ষ থেকে সহযোগিতা করা, সেইভাবে দেখছে মানুষ। আচ্ছা, সোহরাওয়ার্দী উদ্যানকে কলঙ্কিত করা হলো, রাজা হলো রাজাকারের পতধ্বনিতে জাকির মিজি তিনি বলেছেন, স্যার পূর্ব পাকিস্তান কি গাজা 2 হবে, এটা আপনাকে বলেছে? জি এবি আচ্ছা, এনসিপির বাচ্চারা সারা দেশে পথসভা করার নামে প্রতিটি জেলায় জেলায় গিয়ে প্রবীণ নেতাদের মাঝে ভালোভাবে গালিগালাজ করে যাচ্ছে। এটা খুবই অন্যায় এবং বেয়াদবি। সরকার তাদের প্রোটেকশন দিচ্ছে, তারা আগামী 2-1 বছরের মধ্যে এইভাবে তাদের মিলিটারি সমর্থন দিয়ে যাবে, তারপরেও কি তারা আসলে জনসমর্থন পাচ্ছে, এটা আমার প্রশ্ন। জি ওইভাবে পাচ্ছে না। জি জি নিউজ বাহিনী ইয়াশা সাগর স্যার, এটা কি আপনার দেশপ্রেমিক সেনাবাহিনীর সবার সম্মিলিত সিদ্ধান্ত, নাকি কিছু নির্দিষ্ট অফিসাররা এই অতি উৎসাহী হয়ে গোপালগঞ্জে অত্যাচার করছে? শীর্ষ পর্যায় থেকে নাজিল হয়েছে। জি গোপালগঞ্জে নিখোঁজ আছে এখনো 391 জন, এই বিষয়ে কিছু বলবেন কি স্যার? আচ্ছা, এই বিষয়ে স্যার হয়তো অত কিছু জানবেন কিনা আমি জানি না, কিন্তু মানবাধিকারের অফিস হয়েছে স্যার, এটা আপনি বলেছেন। এখন সরকারের পক্ষ থেকে আবার বিষয়টাকে হালকা করা হয়েছে যে সেরকম কিছু না, জনমনে যা হয়েছে। প্রথম আলোতে একটা প্রতিবেদন আমরা দেখেছি, সেই ক্ষেত্রে আপনারা যেভাবে উল্লেখ করেছেন প্রথম আলো বা সরকারের পক্ষ থেকে, মানবাধিকার সংস্থার অফিসটাকে সেইভাবে বলা হয়নি, এটা অত্যন্ত স্বাভাবিক। এবং সেখানে কি কি কাজ না কি করবে খুবই সহজ। আপনার কোনো বিশ্লেষণ আছে নাকি? দেখুন, এই উদ্বিগ্ন হওয়ার কিছু আছে? অবশ্যই এ পর্যন্ত 16টি দেশে এ ধরনের অফিস সংস্থাপন করা হয়েছে এবং প্রতিটি দেশই কোনো না কোনো ফর্মে কনফ্লিক্ট জোনে বিরাজমান। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা 17তম স্বাগতিক দেশ হিসেবে আপনার কনফ্লিক্ট জোনে মাথা ঢোকাবার জন্য মানসিক প্রস্তুতি হয়তো নিয়ে ফেলেছি এবং বছর 3 ধরে এই পাইলটিং চলবে। এবং আপনার এই অফিসে যারা কর্মরত থাকবেন দেশি বিদেশি, তাদের ইমিউনিটি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তাদের কোনো কাজে বাধা দেওয়া যাবে না, তাদের নামে মামলা করা যাবে না, তাদের কাউকে পার্সোনাল নন গ্রাটা বা অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করে দেশ থেকে বের করেও দেওয়া যাবে না। মানে মোট কথা তারা এক ধরনের সার্বভৌম আউটলেট হিসেবে জাতিসংঘের চোখ কান হাত পা হিসেবে কাজ করবে অন দ্য গ্রাউন্ড। এবং আপনার এটা যদি সফল হয়, মানে লম্বা সময় ধরে যদি এখানে কনফ্লিক্ট চলতে থাকে, তাহলে এর প্রেজেন্স দফায় দফায় বাড়তে থাকবে। জি এটা দুঃখজনক। আচ্ছা স্যার, আরেকটা বিষয় যে প্রিয় দর্শক, আপনারা কলিমুল্লাহ স্যার প্রাচী আপার কাছে সাইফুল মাতবর, আমার প্রশ্ন যে বঙ্গবন্ধু বলে গেছেন তোমরা আমার পিপলস আর্মি, আমার টাকায়
বন্দুক কিনা, গুলি কিনা, আমার টাকায় বেতন হয়, মানে দেশবাসীর টাকা আমার বুকে গুলি করবে, এই সেনাবাহিনী উত্তর দিবে কি? আচ্ছা, হ্যাঁ, এটা একটা প্রশ্ন। কলিমুল্লাহ, এনসিপি তো স্যার কাউকে ছাড়ছে না। এটা আমরা দেখতে পাচ্ছি। মানস কুমার দে, এটা আলোচনার দিক আছে যে মবের রাজ্যে সবই সম্ভব, রাজার ইচ্ছায় নিয়ম, বাংলাদেশ এখন সবই সম্ভব, আন্তর্জাতিক ফাপড়বাজ চিটিংবাজ ইউনূসের নিয়োগকর্তা হচ্ছে আইন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা দেখছি আমাদের দর্শক মন্ডলী যারা যুক্ত হয়েছেন। আয়ান আহমেদ, গোপালগঞ্জের নৃশংসতার প্রতিবাদে হত্যাকারীদের বিচারের দাবিতে প্রবাসী ভাই বোনদের কমপ্লিট রেমিটেন্স শাটডাউন প্রয়োজন। আচ্ছা, এটাও কেউ কেউ বলছেন। আচ্ছা স্যার, হরতালের পাচিয়াপা আসছেন? আচ্ছা স্যার, হরতালের কোনো আলামত দেশবাসী, আমি দর্শকদের কাছে একটু অনুরোধ জানাবো, আপনারা কোথাও কোনো কিছু ঘটতে বা হরতাল হচ্ছে কিনা, আদৌ হচ্ছে কিনা, বা করতে দিচ্ছে কিনা, বাধা দিচ্ছে কিনা, এরকম কোনো তথ্য যদি জানেন আমাদেরকে একটু জানাবেন। স্যার, হরতালের বিষয়ে কোনো প্রস্তুতি আপনি দেখেছেন বা শুনেছেন? আমি কাল রাতে শুনেছি যে কোথাও কোথাও বাসে আগুন দেওয়া হয়েছে, তারপর খণ্ড মিছিল বের করা হয়েছে, তারপরে ঢাকার বাইরে বিভিন্ন স্থানে যানবাহনের উপর হামলে পড়ার ঘটনা ঘটেছে ইত্যাদি। তো এই ধরনের ঘটনাগুলো যে কোনো সময় হরতালে আমরা দেখেছি যে হরতালের পূর্ব রাতে এই ধরনের নাটকতা কিংবা উৎপীড়নের ঘটনা ঘটে, বল প্রয়োগের ঘটনা ঘটে। এখন যেহেতু এটি লাস্ট ডিচ অ্যাটেম্পট, অথবা এই যাত্রায় গত 11 মাসে প্রথমবারের মতো আপনার এই ধরনের অ্যাক্টিভিজমে আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনগুলো গেছে, সুতরাং তাদের মধ্যে আপনার এক ধরনের ডেসপারেশন থাকবে, এটাই স্বাভাবিক। হরতাল, হ্যাঁ হরতাল হচ্ছে। এমন কেউ আবার বলছে যে আগুন অন্যরা দিয়েছে, আওয়ামী লীগ দেয়নি। আবার কেউ বলছে হরতালের প্রস্তুতি চলছে। তবে হরতালের যে নৈতিকতা, ন্যায্যতা, মানে দেশের মানুষের, হ্যালো, হরতালের পক্ষে যে বক্তব্য, সেটা তো খুব স্ট্রং। দেশের মানুষ, সারা দেশের মানুষে কিন্তু এখন বুঝে গেছে যে দেশবাসী নির্যাতিত। গোপালগঞ্জে যেভাবে হামলা হয়েছে, সারা বাংলাদেশে যেভাবে হামলা চলছে, হামলা, নির্যাতন, হত্যা, সেনাবাহিনীর কথা অনেকে বলছে যে সারা দেশে এত হত্যাকাণ্ড হলো, মানুষ মেরে ফেলা হলো, সেনাবাহিনী প্রধান এখন বলছেন মানুষকে মানবিক হওয়ার জন্য। উনি নিজেই যদি মানবিক হতেন একটু, সেটা নাকি অনেক ভালো হতো। মানবিক হলে দেশে আজকে এই অবস্থাটা হতো না। আচ্ছা, এত মারামারি কাটাকাটি গোপালগঞ্জ আমরা দেখেছি, তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে গোপালগঞ্জে। আবার কেউ কেউ বলছেন জাতিসংঘ আমাদের সেনাবাহিনীকে যেহেতু পরিচালনা করে, সেহেতু আমাদের এই সেনাবাহিনী জাতিসংঘের সেনাবাহিনী, অর্থাৎ জাতিসংঘের সেনাবাহিনী বাংলাদেশে কাজ করছে। এইটা। আর হচ্ছে জামায়াতে ইসলামীর মহাসমাবেশ স্যার এই প্রথমবারের মতো সরোয়ার্দী উদ্যানে হয়েছে। এটা কেউ কেউ বলছেন যে স্বাধীনতা, কারণ একটা ঐতিহাসিক জায়গা সরোয়ার্দী উদ্যান। এখানে কিন্তু পাকিস্তানি আর্মি সারেন্ডার করেছিল, এখানেই বাংলাদেশের ইতিহাস, এখান থেকে 7ই মার্চের ভাষণ, এখান থেকেই অনেক কিছু। সেখানে জামায়াতে ইসলামী আজকে শনিবারই তো তারা মহাসমাবেশ করেছে। সেখানে আবার জামাতের আমির মহোদয় আবার 2বার সেন্সলেস বা কিছু, কি হয়েছে স্যার, উনি পড়ে গেলেন, সংজ্ঞাহীন হয়ে গেছিলেন বক্তৃতা করতে করতে। শারীরিকভাবে মানুষ অসুস্থ হতেই পারেন, বয়স্ক মানুষ, আশ্চর্যজনক কিছু নেই। আচ্ছা, সংজ্ঞাহীন হয়েছেন। আচ্ছা, ঠিক আছে, সংজ্ঞাহীন হয়েছেন, ভালো। সেটা দেখেছি। সেনাবাহিনী কেন এনসিপি কর্মসূচিতে পাহারা দেয়? সেনাবাহিনী কোটি কোটি টাকা খরচ করছে, সব টাকা জনগণের। না, এটা সেনাবাহিনীর টাকা। সেনাবাহিনীর এবার বাজেটে অনেক টাকাই আসবে মনে হয় অস্ত্র কেনার জন্য। আমেরিকা থেকে অস্ত্র কিনবে এবং সামরিক খাতে বাংলাদেশের বরাদ্দ বেড়ে যাচ্ছে। স্যার, আমরা কি আর এই বিষয়ে উল্টোটা হয়েছে? গত বাজেটে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর প্রতি বরাদ্দ কমিয়ে দিয়েছেন আমাদের ইউনূস সরকার। জি, এবার কোন লক্ষণ কিছু দেখছেন? জি না, মানে অর্থ বছর তো শেষ হতে হবে, তারপর দেখা যাবে, সবে শুরু। যে প্রাচী আপাকে আবার যুক্ত হতে দেখছি। উনি কি শব্দটা কি, আমার কি হলো আমি বুঝতে পারছি না। অবিরাম চেষ্টা করে যাচ্ছেন, আবার লাইনে
এইবার একদম শুনতে পাচ্ছি না। আচ্ছা স্যার, এখানে আর একটা কথা বলি, আমাদের আমাদের ওয়াজেনগণ, যারা ওয়াজ করেন, মানুষকে মোটিভেট করেন, তারা অনেকেই বলছেন যে আমাদের দেশের যে আবু তালেব, বর্তমান যুগের আবু তালেব হচ্ছেন আমাদের পিনাকি ভট্টাচার্য, আপনার খুব প্রিয় মানুষ। আপনাকে নিয়ে উনিও কথা বলে, আপনি ওনাকে নিয়ে কথা বলেন। তো পিনাকি ভট্টাচার্য হচ্ছেন আমাদের মুসলিমদের আবু তালেব। আবু তালেব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্ভবত চাচা, এবং চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেননি, কিন্তু তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্বালাতন করেননি, সহযোগিতা করেছেন অনেকভাবে। সেই ক্ষেত্রে এই মহান খেতাবটা আমাদের পিনাকি ভট্টাচার্য মহোদয় পেয়েছেন, এবং তিনি তো আমাদের মুসলিমদের এক ধরনের খলিফা। খলিফা সাহেব ফ্রান্সে আছেন, তিনি যা বলেন আমরা মুসলিমরা তাই পালন করি। আবার কেউ কেউ বলছেন যে বাংলাদেশের মুসলিমদের দুর্ভাগ্য, বাংলাদেশের মুসলিমদের একজন প্রধান হচ্ছেন হিন্দু। আচ্ছা, হিন্দু সম্প্রদায়ের, হিন্দুদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু হিন্দু সম্প্রদায়ের একজন আমাদের এখন মুসলিমদের খলিফা, মুসলিমদের খলিফা, উনি ওয়াজ মাহফিলে মাহফিলে কওমি মাদ্রাসায় আমাদের এই খলিফা আবু তালেব তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন, এবং সেই মোবাইলে তার ভাষণ প্রচার করা হচ্ছে জনসমাবেশে, কওমি মাদ্রাসার সমাবেশে তিনি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে ওয়াজ করছেন, বয়ান করছেন, এবং কান্নাকাটিও করছেন, যেটা অসাধারণ, এবং আবেগ আপ্লুত হচ্ছেন। এবং আমাদের মুসলিম সমাজ আবার একদম তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, শুনছেনও, তার নির্দেশনাগুলো মেনে নিচ্ছেন, এবং এগুলো আগামীতে হয়তো আমাদের ইসলামের সংযোজন হবে, এরকম কিছু হতে পারে কিনা। রোকেয়া প্রাচীবা কি বলেন? আমি আগে বলবো যে আমি আসলে যারা এই মুহূর্তে উনাকে পীর পয়গম্বর, উনাকে বিশাল নেতা ভাবছে, তাদেরকে শুধু মনে করিয়ে দিতে চাই যে শাহবাগে যখন গণজাগরণ মঞ্চে যুদ্ধাপরাধী বিচারের জন্য যখন বাংলাদেশের আপামর জনগণ এবং সারা বিশ্বের বাঙালি জাতির পক্ষ থেকে সবাই যখন যুদ্ধাপরাধী বিচার চেয়েছিল, তখন পিনাকি ভট্টাচার্যের কণ্ঠ কিন্তু উচ্চারিত ছিল সেখানে। যার পরবর্তীতে উনি উনার প্রফেশনে কিছু মানুষ হত্যার অভিযোগের কারণে তিনি বিদেশে জামাতের সহায়তায় পালিয়ে গিয়ে এখন জামাতের আরেকজন আমির হয়েছেন, এবং আমির হয়ে উনি এটা ভাঙতে ওটা ভাঙতে, এখানে বুলডোজার পাঠাও, ওখানে বুলডোজার পাঠাও, ওই বাড়িতে যাও, ওখানে ভাঙচুর করে, সকল ওয়াজ নসিহত করে। এবং ইউনূসের যে মব বাহিনী আছে, জঙ্গি সন্ত্রাসী বাহিনী আছে, তারা তার আজ্ঞাবহ হয়ে সে কাজগুলো করছে। তো আজকে বাঙালি জাতি তার এই সমস্ত কথাবার্তা শুনে যারা হুজুগে নাচছে, সেই সংখ্যাটা হচ্ছে আসলে তারা দাঁড়ায়। আজকে আপনি দেখবেন যে জামাতে ইসলামী, হিজবুত তাহরী, হেফাজত, এবি পার্টি, এনসিপি, এই সমস্ত মিলেমিশেই কিন্তু একাকার, এবং তাদের হয়তো তাদের জামাতে আমির এবং ইউনূস সাহেব তারা মিলেমিশে যে জোট করেছে, সেই জোটটা এখন আর মনে হয় না যে বাংলাদেশের জোট, মনে হয় যে পাকিস্তানি ইয়াহিয়া খানেরই আত্মা তাদের মধ্যে সংযুক্ত হয়েছে, টিক্কা খানের আত্মা সংযুক্ত হয়েছে। তো তারা এখন যে নির্যাতন গুলো করছে, অত্যাচার গুলো করছে, সেটা জনগণের একটা অংশ কিন্তু বুঝে গেছে। আজকে যে অত্যাচার গুলো গোপালগঞ্জ পর্যন্ত এসে ঠেকেছে, এবং কক্সবাজারে, চকরিয়াতে, নারায়ণগঞ্জে, গাজীপুরে, সব জায়গায় যেভাবে প্রতিরোধ তৈরি হয়েছে, সেই প্রতিরোধ কিন্তু প্রমাণ করে যে পিনাকি বলেন, ইলিয়াস বলেন, আরো কে কে বিদেশে বসে, দেশের গণ্ডিতে ঢোকে না তারা, তারা বিদেশে বসে নানান রকম ক্রাইম করে বিদেশে পালিয়েছে, বিদেশে থেকে ষড়যন্ত্রকারীদের টাকায় চলছে। তারা যা করছে সেটাও কিন্তু আইনগতভাবে অপরাধ। তো এই আইনগত অপরাধের বিচার আজকে হোক কালকে হোক হবে, এই দিন না আরো দিন আছে। আর বাংলাদেশে তাদের হয়ে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো যারা লাফালাফি করছে, তাদেরও বিচার হবে। আজকে সেনাবাহিনীর দাপটে, সেনাবাহিনীর মহড়ায় যারা সারা বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে, সেনাবাহিনীর সাজোয়া জানের ভেতর ঢুকছে, জনগণের উপরে হম্বিতম্বি করছে, আজকে যারা অকারণে গুলি করছে, সরাসরি জনগণকে কেন গুলি করবে? গুলি কিন্তু করছে, আমরা দেখছি। তো কোনো কিছুই তারা ছাড়েনি বা জনগণকে অত্যাচার করবার ক্ষেত্রে। তো এইসব তো কতদিন চলবে? কতদিন আপনি মারবেন জনগণকে? 64 জেলায় জনগণ তো জেগে উঠছে। আপনি সব জেলায় কত সেনাবাহিনীকে পাঠাবেন? সেনাবাহিনীর সংখ্যা কত? সেনাবাহিনী বাড়ানো হবে, বলতে পারবেন সেনাবাহিনীর সংখ্যা কত, বিজিবির সংখ্যা কত, আর জনগণের সংখ্যা কত? আচ্ছা, ঠিক আছে। আমরা এখন যেটি বলতে চাই যে আমাদের নায়েবে আমির, আমাদের খলিফা, আখেরি জামানার শেষ খলিফা, আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ পিনাকি ভট্টাচার্য মহোদয়
তিনি যে আয়াত নাজিল, তিনি যে বক্তৃতা দেন ইসলামী সমাবেশে, এটা হচ্ছে আমাদের জন্য একটা অলৌকিক ভাবে পাওয়া। এবং ওহী নাজিল হয়েছে চট্টগ্রামে, আমরা দেখেছি যে চট্টগ্রামের যে হাটহাজারী মাদ্রাসা, সেখানে বয়ান করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা পিনাকি ভট্টাচার্য। এবং তিনি আরেকজন আছে কিন্তু মাওলানা প্রামাণিক, কি সাম প্রামাণিক, কি প্রামাণিক, গোবিন্দ প্রামাণিক। উনি তো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, সনাতন ধর্মের মৌলবাদী নেতা, কিন্তু খেলাফত মজলিসের অনুষ্ঠানে যাচ্ছেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের অনুষ্ঠানে যাচ্ছেন, চরমোনাইতে যেয়ে তিনি বক্তৃতা দিচ্ছেন, অসাধারণ। এবং হিন্দুদের মধ্যে কিন্তু এটা একটা বিরাট ব্যাপার। একসময় আমরা শুনেছি হিন্দুদের বিধর্মীদের সাথে বেশি চলাফেরা করলে আখেরাতে তাদের সাথে হাসর হবে, এরকম একটা কথা শুনছি। স্যার শুনছেন কিনা? এখন আমরা যে এদের সাথে চলাফেরা করতেছি, এখন আমাদের ভবিষ্যৎ কি? পিনাকি ভট্টাচার্য আমাদের আখেরি ইমাম অথবা ইমাম মাহাদি, আমাদের আখেরি খলিফা 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 এবং এই যুগের আবু তালেব। এটা শুনে আমি মানে কিভাবে, এবং আমাদের ইসলামিক চিন্তাবিদদের কণ্ঠে শুনে বিশ্বাস, তো আগে যেগুলো শুনলাম সেগুলোর উপর আবার বিশ্বাস চলে গেছে, এখন আবার এটা বিশ্বাস করতেছি। এই বিশ্বাসের কোনো ক্ষতি হবে কিনা স্যার? এখন আমরা আমাদের খলিফা পিনাকি ভট্টাচার্য মহোদয়কে মেনে নিলাম, এটাতে কোনো ক্ষতি হবে ইসলামের দৃষ্টিকোণ থেকে? স্যার শুনতে পাচ্ছি না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতৃব্য আবু তালেব, তিনি কারোর উপর উৎপীড়ন করেছেন কিংবা উৎপীড়ন করার হুমকি দিয়েছেন এমন কোন নজির ইতিহাসে নেই। একজন মানুষ ছিলেন, কিন্তু আমাদের শ্রীমান পিনাকি ভট্টাচার্য স্বয়ং নিজ দায়িত্বে স্বপ্রণোদিত হয়ে আমাকে পাশবিক অত্যাচার করার হুমকি দিয়েছেন। তারপর স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করার একটা সংকল্প ব্যক্ত করেছেন। পরে আবার পিছিয়ে গেছেন যে না, আমি যেহেতু আপনার প্রশিক্ষণ প্রাপ্ত একজন মানুষ, সুতরাং এটা ব্যবহার করা ঠিক হবে না, সেই জন্য সম্ভব না। এখন আমাদের তিনি ব্যক্ত করেছেন, এইটা তাকে আপনার সকল অর্থে সেই মর্যাদা লাভ করা থেকে আপনার বঞ্চিত করেছে। মানে আমাদের মহানবীর প্রিয় পিতৃব্য আবু তালেবের সঙ্গে তার কোনো তুলনাই চলে না। জি, তাহলে আপনি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আবু তালেব তিনি তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তিনি মানুষের কোনো ক্ষতি করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতি তো করেননি, সেই জন্য তিনি আবু তালেব, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতিও করেন নাই। তো সেই ক্ষেত্রে আমাদের পিনাকি ভট্টাচার্য মহোদয়কে যে আবু তালেব হিসেবে ঘোষণা দিল, উনি তো নির্যাতনকারী, হত্যাকারী, ভাঙচুরকারী, অগ্নিসংযোগকারী এগুলোর নেতা। তো সেই ক্ষেত্রে আমাদের হুজুরটাতে এটা চিন্তা করা উচিত ছিল। এক, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ইসলামে যে আছে, অন্য ধর্মের কারোর সাথে চলাফেরা করলে এখন সেটা কিভাবে কি হবে, তার নেতৃত্বেই আমরা কিন্তু বিধর্মীদের নেতৃত্বে আমাদের ইসলাম চলছে। এইটা এক ধরনের আমাদের ইসলামকে অপমান করা, এটা চলছে। মাওলানা পীরে কামেল আল হাজ পিনাকি ভট্টাচার্য মহোদয় নিশ্চয়ই তিনি সেটা চিন্তা করেন। তিনি হজ করেননি, একমাত্র হজ করেছেন বাবা লোকনাথ। না না, ওরা প্রবেশ মক্কা শরীফের গেটে যে বয়ান লেখা আছে, উনি ঢুকলে উনি কতল হয়ে যেতে পারেন। না, কিন্তু আমাদের হুজুররা হয়তো পাঞ্জাবি গায়ে দিয়ে দাঁড়িয়ে রেখে নিয়ে যাবেন, তাহলে কিন্তু এটা আরো বড় অপরাধ, ডবল অপরাধ। আচ্ছা, আচ্ছা, এখন আমরা কিন্তু খলিফাদের নিয়ন্ত্রণে আছি। আমাদের খলিফা, আমাদের ইব্রাহিম হুজুর, তিনি তো বলেছেন আমাদের ওহী যেভাবে নাজিল হয় এবং ওলিদের উপর যেভাবে আল্লাহ আখেরি খলিফা হিসাবে ডক্টর ইউনূস সাহেবকে আমাদের জন্য পাঠিয়েছেন। এক খলিফা আমাদের বাংলাদেশে আছে, আরেক খলিফা ফ্রান্সে আছে। আচ্ছা, যাই হোক, খলিফাদের নিয়ন্ত্রণে এখন আমরা আছি, তাদের শাসনে আছি। অনেকে আমাকে প্রশ্ন করছেন যে বডি সয়েল মানে সোহেল সাহেবকে নিয়ে কিছু বলার জন্য, গোবিন্দ প্রামাণিক আমাদের নবী আর পিনাকি আমাদের রাসূল, এতে কার সমস্যা? কারো সমস্যা নাই, সবাই মেনে নিচ্ছে। আপনি মানবেন না কেন? হ্যাঁ, সুমনশীল, আমি একটা জিনিস বুঝতে পারি না, বাংলাদেশটাকে পিনাকি এবং ইলিয়াস চালাচ্ছে না দেশের রাজনৈতিক নেতা বা প্রশাসন চালাচ্ছে, এটা আজই বুঝতে পারলেন না কারা চালাচ্ছে? তারাই তো চালাচ্ছে, এতে শক্তি দেশ চালা। আচ্ছা,
আমি আর একটা জিনিস বলতে চাই, কি বলতে চাই ভুলে যাই। এই যে আমাদের ইলিয়াস সাহেব যে একটা পত্রিকা বের করছেন, সম্ভবত কি ধরনের পত্রিকা আমি জানি না, অনলাইন বা পত্রিকা, ছাপা পত্রিকা, উনি কি গোপালগঞ্জের বিষয়গুলো লিখবেন সত্য করে? সেটা কি, উনি তো সত্যের সন্ধানে নতুন সংবাদপত্র বের করেছেন, সেটা কি লিখবেন কিনা? আচ্ছা, যাই হোক, সেটা একটা প্রশ্ন রাখলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের সোহেল তাজ সম্পর্কে কিছু কথা বলতে বলেছে সবাই, যে বডি সোহেল সম্পর্কে কিছু বলেন। বডি সোহেলের এখন যে আমরা ভূমিকা দেখতে পাচ্ছি, তিনি নিশ্চয়ই অচিরেই তার বাবা মার মরণোত্তর বিচার দাবি করবেন এবং তাদের যে সমাধিসৌধ আছে সেগুলা তারা ভাঙচুর করে মব চালিয়ে ধ্বংস করবেন এবং সমান করে দেবেন। আর ওনার যে বোন এমপি ছিলেন, আওয়ামী লীগের এমপি, তাকে মব দ্বারা হয়তো খুন করা হবে, অথবা পুলিশ হেফাজতে নেওয়া হবে, অথবা তার বাড়ি ঘর সব ভেঙে চুরে খান খান করে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে। এইটা যেহেতু এই সরকারের সাথে তার একটা ঘনিষ্ঠ আঘাত, আওয়ামী লীগ যারা করছে, সৈয়দ জহুরা তাজউদ্দিন এবং আমাদের সোহেল তাজের বাবা তাজউদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু যদি বড় ফ্যাসিস্ট হয়, সেই ফ্যাসিস্টের সাথে তাদের সংযোগের কারণে আজকে তাদের যেন সমাধিস্থলগুলো গুড়িয়ে দেওয়া হয়। হয়তো সোহেল তাজ সেই উদ্যোগ খুব তাড়াতাড়ি নেবেন, সেই বাবা মার শাস্তির ব্যবস্থা করবেন, বোনের শাস্তির ব্যবস্থা করবেন। যাই হোক, এটা হচ্ছে আমার বক্তব্য। জেসিন আবেদিন তিনি বলছেন, সালাম নেবেন স্যার, আমি রোববার প্রথম ব্যাচের কি বেরোবির প্রথম ব্যাচের স্যার, আপনার কি মনে হয় সেনাপ্রধান ইউনূসের ফাঁদে পা দিয়েছে? না, সেনাপ্রধান নিজের ফাঁদেই আছেন, নিজের ফাঁদেই আছেন, উনি সবকিছু করাচ্ছেন এখন, উনি শীর্ষ কর্ম, উনি আরেকজন খলিফা আমাদের। জি আপু বলেন। বললাম যে সেনাপ্রধান তো ছোট বাচ্চা না, সেনাপ্রধান যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট সচেতন, যথেষ্ট হিসেব নিকেশ বোঝেন। উনি কারো ফাঁদে পড়বেন কি? উনি বাংলাদেশের মানুষকে ফাঁদে ফেলে রেখেছেন, আমাদেরকে বলেছেন আস্থা রাখতে, আমরা আস্থা রেখেছিলাম, এবং বাংলাদেশের মানুষ সে আস্থার ফাঁদে পড়ে এখন বেকায়দায় আছে। আর আপনি সোহেল তাজের কথা বলছিলেন, আমি বলবো যে সোহেল তাজ এমন একজন কুলাঙ্গার যে তাকে নিয়ে কথা বলাটাও আমাদের জন্য অপচয়, এবং অনেক সময় আমরা বলি না যে ডিস্টার্ব নয়েজ, তো সে হচ্ছে আমাদের সোসাইটির জন্য, আমাদের এনভায়রনমেন্টের জন্য ডিস্টার্ব এবং নয়েজ। তবু একটু আলোচনা করেন আর কি, আমরা ডিস্টার্ব হই, ওইটাই না। আচ্ছা, যাই হোক, সোহেল তাজ সাহেবের উত্তরোত্তর সাফল্য কামনা করি, এবং তিনি যে পথে এগুচ্ছেন সেই কাজগুলো নিশ্চয়ই করবেন। বিশেষ করে গাজীপুরে তার বাবা মার সমাধিস্থল কোথায়, সেখানে ভাঙচুর, এটা আমরা দেখবো হয়তো, যে অচিরেই দেখতে পাবো সোহেল তাজের নেতৃত্বেই ভাঙা হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা হরতাল নিয়ে কথা বলছি। হরতাল নিয়ে কেউ কোনো তথ্য জানলে আমাদেরকে একটু শেয়ার করবেন। আপনারা দর্শকদেরকে বলছি, দর্শক মন্ডলী আপনারা যারা যুক্ত আছেন, আমাদের লাইভটি বড় হয়ে যাচ্ছে, হরতাল সম্পর্কে আপনার, জি জি বলুন। হচ্ছে যে হরতালকে, যৌক্তিক হরতালকে অযৌক্তিক এবং জনগণের কাছে এটা এবং বিশ্ববাসীর কাছে এটাকে নেগেটিভ হিসেবে দেখানোর জন্য এনসিপি এবং জামাত ইসলাম, যারা 2014 আমরা দেখেছিলাম যাদের আগুন সন্ত্রাসের সেই ইতিহাস রয়েছে, তারা এবং সম্প্রতি এনসিপির জঙ্গি সন্ত্রাসীরা যুক্ত হয়েছে, তারা বাসে আগুন দিচ্ছে, অগ্নিসংযোগ করছে, এবং এটা করছে হচ্ছে আওয়ামী লীগের শান্তিপূর্ণ যে হরতাল, সে হরতালকে যেন অন্যদিকে মোড় ঘোরানো যায়, হরতালকে যাতে জনগণের কাছে খারাপ বানানো যায়, বা বাস পরিবহন শ্রমিকদের কাছে, পরিবহন মালিক সমিতির কাছে যাতে এটা খারাপ ভাবে তাদের বিরুদ্ধে কাজে লাগানো যায়, সেই জন্য তারা এখন অগ্নিসংযোগ করছে। কিন্তু আমি বলতে চাই যে এই অগ্নিসংযোগের দায়ভার বাংলাদেশ আওয়ামী লীগের না। এটা আমরা শুনছি যে কোনো কোনো জায়গায় বিএনপির লোকজন, এনসিপি, জামাত ইসলাম তারা মিলে অগ্নিসংযোগ করছে। জি জি স্যার, আমরা তাহলে শেষ করতে পারি ধীরে ধীরে, না স্যার? আপনার হরতাল বিষয়ে আর কোনো বক্তব্য আছে কিনা স্যার? একটু আমি যেটি মনে করি সেটি হচ্ছে যে এই হরতাল ঘোষণার মধ্য দিয়ে আপনার আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো ঘুরে দাঁড়িয়েছে, এবং তারা প্রথমবারের মতো গত 11 মাসে এ ধরনের কর্মসূচি ঘোষণা করেছে। তো এটা তাদের যে মনোবল বৃদ্ধি পেয়েছে, এবং তারা যে আর নিশ্চুপ দর্শকের ভূমিকায় থাকবেন না, তারই পরিচয় বহন করে। ধন্যবাদ। আচ্ছা, এক ভাই বলছেন, ধন্যবাদ স্যার আপনাকে। উজ্জ্বল সরকার, এই মুহূর্তে হরতাল দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত জানি না। আচ্ছা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, গোপালগঞ্জে এই ধরনের আক্রমণ, হামলা, সেনাবাহিনীর নেতৃত্বে এই ধরনের পিষিয়ে মারা, গুলি করে মারা,
এই যে কাজগুলো চলছে 11 মাস পরে হলে আওয়ামী লীগ সেই দায়িত্ব পালন করছে। এই হরতালটা মানুষের অধিকারের জন্য, হরতালটা দেশবাসীকে, স্বাধীনতার সপক্ষের মানুষদেরকে, দেশপ্রেমিক মানুষদেরকে ঘুরে দাঁড়াবার জন্য। এবং মানুষ প্রত্যেকেই কিন্তু এখন বলছে এই সরকার বা যেভাবে দেশ চালাচ্ছে এটিতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। আর স্যার আমরা তাহলে শেষ করি ধীরে ধীরে। সেটি হচ্ছে যে দর্শক মন্ডলী, আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে আমাদের আমিরে জামাত, তিনি এই 10 লক্ষ মানুষের সামনে বক্তৃতা দিয়েছেন। তার এই বক্তৃতা আমরা শুনেছি, তিনি বসে বা শুয়ে বক্তৃতা দিচ্ছেন, আমরা সেটাও দেখেছি। মানে হ্যাঁ, বক্তৃতা দিয়েছেন, সেই জন্য তার সুস্থতা কামনা করি। কিন্তু তিনি ভাই দেখেন, সরোয়ার্দী উদ্যানের 7 মার্চের ভাষণ চতুর্দিকে প্রকম্পিত হচ্ছে। সরোয়ার্দী উদ্যানের 16 ডিসেম্বরের সেই আত্মসমর্পণের সেই স্লোগান, এত কিছুর মধ্যে সেই ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে যখন রাজাকার যুদ্ধাপরাধীরা সমাবেশ করবে তখন তো চাপ প্রয়োগ হবেই। তো সেই চাপ নিতে না পারলে তো, এটা আমি মনে করি এটা এটা একটা ওয়ার্নিং যে প্রকৃতিও সহ্য করে না এত অত্যাচার অবিচার। তো সেই কারণে তিনি ওখানে দাঁড়িয়ে বেশিক্ষণ বক্তৃতা দিতে পারেননি। এটা ঠিক হয়, এটা ঠিক বলেন, এটা নিয়েও সন্দেহ আছে, কারণ ওনার পিছনে ওনার নেতা কর্মীদেরকে আমরা দেখছিলাম যে হাসছে উনি যখন পড়ে গেছেন। কাজে এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তিনি অভিনয় করেছেন, সেটাই বললাম যে ওনার নেতা কর্মীরা কেন হাসাহাসি করবে না, একদম পারফেক্ট। উনি একদম চিত হয়ে পড়ে গেছেন, আমরা দেখেছি। এটা ন্যাচারাল, মানে না, অ্যাক্টিং না। অ্যাক্টিং হলে হয়তো একটু নড়ে চড়ে। ওনার নেতা কর্মীদের হাসির কারণ উদ্ঘাটন করা উচিত, কারণ এরকম একজন, তাদের একজন জামাতে আমির পড়ে গেলেন আর ফিক করে হেসে দিচ্ছে তার পেছনের কর্মী, এটা বেশ। যাই হোক, আমরা তানভীর হায়দার, বিগত 11 মাসে শান্তি কাকুর করল গ্রাসে নিপতিত হয়েছে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং আওয়ামী লীগ। ধন্যবাদ আপনাকে তানভীর হায়দার। আজ যেটি বলতে চাই, তবে মানে হেফাজত অথবা জামাতের নেতা ছাড়া অন্য কোনো যে ইসলামী সংগঠনগুলো বাদে আর অন্য যে সংগঠন আছে, তাদের কেউ যদি এরকম 2বার সেন্সলেস হয়ে যেতেন, তাহলে আল্লাহর গজব হিসাবে এটাকে সবাই প্রচার করে, সবাই দেখতেন আল্লাহ পাক সরাসরি শাস্তি দিয়ে দিয়েছেন, সরাসরি পানিশমেন্ট দিয়ে দিয়েছেন। এত লোক জড়ো করে ঢাকার মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করা, যানজট সৃষ্টি করা, মানুষকে হয়রানি করা, এটা আল্লাহ উচিত শিক্ষা দিয়ে ফেলছেন। তবে আমরা সেটা বলবো না। উনি যেহেতু আমিরে জামাত, ওনারটা ঠিকই আছে। উনি অসুস্থ হয়েছেন এবং জনগণের চাপে এত মানুষ ওখানে একত্রিত হয়েছে, এটা উনি নিতে পারেননি। উনি সেটা দেখে অবাক হয়ে গেছেন। জিন্দাউলি তো সবকিছু সম্ভব। উনি অবাক হয়ে গেছেন যে এত মানুষ জামাতের, এত মানুষ কিন্তু আর একত্রিত হয়নি। স্যার আপনি এই প্রসঙ্গে 2-1 কথা বলে স্যার শেষ করে দেন, আপনার মাধ্যমে শেষ করি। দেখুন, জামাতে ইসলামী প্রথমবারের মতো ট্রেন, বাস এবং সকল ধরনের যানবাহন ব্যবহার করে আপনার লোক সমাগমের ব্যবস্থা করেছেন ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে। এটি নজিরবিহীন এবং নতুন নজির স্থাপন করল যে তারা ম্যাটার করে। এবং ইন এ ওয়ে কোন বিশ্লেষকের মতে আপনার যে ইউনুসশাহী -4 ফর্মুলা কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছেন, এই সমাবেশের মধ্য দিয়ে জামাতও কিন্তু আপনার এই -4 এর আওতায় চলে আসলো। কিভাবে? প্রথমত গ্যাজেট প্রকাশ করা হয়েছে মাসখানেক আগে যে জামাত হচ্ছে যুদ্ধ অপরাধী দল, খেয়াল করেন, স্বাধীনতা যুদ্ধ বিরোধিতাকারী দল, এই ধরনের বাক্য ব্যবহার করে গ্যাজেট প্রকাশ করা হয়েছে এই সরকারের আমলে, এবং খুব কোয়াইটলি সেটা রেখে দেওয়া হয়েছে, মানে গ্যাজেট বানিয়ে। এখন আপনার এই যে সমাবেশ তারা করলেন, লক্ষ লক্ষ মানুষ হাজির হলো সারা দেশ থেকে, এর মধ্য দিয়ে সারা বিশ্বে যে বার্তাটি গেল যে জামাত একটা ফর্মিডেবল ফোর্স, তারা মৌলধারার রাজনীতি করেন, সুতরাং এরা যথেষ্ট শক্তিশালী অবস্থানে চলে এসছে। এই কারণে যা হয় আন্তর্জাতিক সম্প্রদায় তখন রিথিঙ্ক করা শুরু করে, এবং সেই রিথিঙ্ক প্রসেসে আপনার তাদের পুনর্মুষিক ভাব এরকম একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যা যা জোগাড় যন্ত্র করা দরকার তা হয়তো শুরু করে দেবে।
জি, ধন্যবাদ স্যার। আমাদের এই ভাই রিকোয়েস্ট করেছেন এমডি কি না লিখেছেন, আমার ইংরেজি পড়তে পারি, এটা কি অর্ণব? হ্যাঁ, রেমিটেন্স শাটডাউনের কথা না না, এসছে। অর্ণবয় কি নাম লিখেছেন? রেমিটেন্স শাটডাউন, প্লিজ রিড মাই মেসেজ। আচ্ছা, রেমিটেন্স শাটডাউনের ব্যাপারে কথা হচ্ছে। অনেকে বলছেন দেশের যে পরিস্থিতি, নৈরাজ্যকর অবস্থা, প্রবাসীদের অনেক অর্থ বাংলাদেশে আসে, সেই ক্ষেত্রে তারা যেন চিন্তা বিবেচনা করেন, তাদের টাকাগুলো যাতে সঠিকভাবে খরচ হয়, বাংলাদেশে যেন কাজে লাগে। এইভাবে মানুষ মেরে যাতে তারা যে রেমিটেন্স পাঠান, রেমিটেন্সের প্রতি সম্মান দেখানো হয় না। সো রেমিটেন্সের বিষয়ে প্রবাসীদেরকে চিন্তা করার ব্যাপারে সজাগ করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এটা হচ্ছে যে জি, কলিমুল্লাহ স্যার যেটা বললেন তার সাথে আমি একটু যুক্ত করি। সেনাবাহিনীর স্কুল বাস এবং দুটো আলাদা ট্রেন জামাত ইসলামীকে দিয়ে দেওয়া হয়েছে এবং যে পরিমাণ প্রোটোকল দেওয়া হয়েছে, এবং এনসিপি কে সারা বাংলাদেশে তাণ্ডব করবার জন্য সেনাবাহিনীর পুরো ফোর্সকে, মানে যত ইকুইপমেন্ট আছে সাজোয়া যান থেকে শুরু করে নৌবাহিনীকে পর্যন্ত মাঠে নামানো হয়েছে। তো সেই জায়গায় থেকে কিন্তু প্রবাসী বাঙালিদের কিন্তু এখন বক্তব্য হচ্ছে যে মানে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যে প্রশাসন চলে, তাদেরকে বাংলাদেশে তো কোনো যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়নি, তাহলে এনসিপি কে প্রোটোকল দেওয়ার জন্য আমাদের ট্যাক্সের টাকায় এনসিপির জন্য কেন পুরো বাংলাদেশের বাহিনীকে এভাবে ব্যবহার করছে? এই ব্যবহার করবার যে ব্যয়, এই ব্যবহার করবার অধিকার ইউনিসকে কে দিয়েছে? দেশের এই সেই সব কিছু এবং যেভাবে সাধারণ জনগণের উপরে নির্যাতন নিপীড়ন চলছে, কাজে প্রবাসী বাঙালিদের সিদ্ধান্ত তারা তাদের রেমিটেন্স পাঠাবে না, সেই হিসেবেই কথাটা উঠেছে রেমিটেন্স শাটডাউন, এবং এটাকে আমি যৌক্তিক মনে করি। জি জি, থ্যাংক ইউ আব্দুল রশিদ। তিনি লিখেছেন হরতাল আমাদের সফল হবে ইনশাল্লাহ। হরতালের ব্যাপারে একজনের তোড়জোড় চলছে, চেষ্টা করা হচ্ছে, মানুষ সহজভাবে স্বাভাবিকভাবে হরতাল নিচ্ছে, এরকম দাবি আস্তে আস্তে উঠছে এবং মানুষের কানে পৌঁছাচ্ছে। সচেতনতা হচ্ছে মানুষের যে না, দাঁড়াতে হবে দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। সেই বিষয়টি মানুষ চিন্তা করছেন। অচিরেই আওয়ামী লীগের এই প্রথম কর্মসূচি, নিশ্চয়ই ভবিষ্যতে তারা আরো ভালো কোনো কর্মসূচি দিবেন সেই প্রত্যাশা রাখছি। এবং আজকের মতো এখানে শেষ করছি। হরতাল যারা দিয়েছেন, হরতাল সফল করার নিশ্চয়ই একটা চেষ্টা করবেন। রেমিটেন্স শাটডাউন আমরা বসনি হার্জিগোভিনা এবং বলকান অঞ্চল থেকে বলছি। ওই মাই গড, মঈন তালুকদার মঈন, জি ধন্যবাদ আপনাকে। মঈন তালুকদার রাখতে দিয়েছে ভারত প্রবাসীরা। জি ধন্যবাদ ধন্যবাদ। এক ধরনের সচেতনতা তৈরি হচ্ছে মানুষের। আইএমএ ইউনিসিয়াতের যুগে বাংলাদেশ যেখানে পাথর দিয়ে দিনে দুপুরে মানুষ হত্যা করে, লাশ উল্লাস প্রকাশ করে, সেই দেশ এখন পূর্ব পাকিস্তান হয়ে গেছে। সেলিম শিকাগো, ধন্যবাদ আপনাকে শিকাগো ভাই। চড়ুই পাখি পিনাকি আঙ্কেল ইন্ডে কি লিখছে যদি পড়তে পারি না। আঙ্কেলটা স্যুপ বানায় তৌহিদি জনতা খাইলে, ওদের এবং ইউনুসের ইমান শক্ত হবে। ডাক্তার কাহিল, ডাক্তার আমি বুঝিনি, ডাক্তার সেনাবাহিনী প্রধানকে বলছে নিরপেক্ষ ভূমিকা পালন করুন, মানে মানুষ অনুরোধ জানাচ্ছে। মানুষ পুরো ঘাপলাটা বুঝে গেছে, সেনাবাহিনীর কি অবস্থা, কি ভূমিকা বাংলাদেশের প্রতি, এটা সবাই বুঝে গেছে। এবং ওয়াকারুজ্জামান সাহেব গত পরশুদিন একটা মিটিং এ বলেছেন মানবিক হতে, মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা যেন মানুষের জন্মায়, সেই কথাটা বলেছেন। সেই কথাটা উনি নিজের প্রতি এবং ডক্টর ইউনূস সাহেবের প্রতি যদি এটার প্রতিফলন ঘটে, মানবিক হন তারা দুজন উচ্চশিক্ষিত মানুষ, তাহলে দেশে অনেক পরিবর্তন সম্ভব। আর পরিবর্তন যদি আমরা না চাই, ইউনূস সাহেব তিনি যে মেন্টালিটির মানুষ, সেভাবেই দেশ চলছে, মানুষ একসময় রুখে দাঁড়াবে। কলিমুল্লাহ স্যার পান খাচ্ছেন না সুপারি খাচ্ছেন, এটাও অনেকে জিজ্ঞেস করছেন। আচ্ছা, যেটাই খান। ওকে ওকে স্যার, নাস্তা করুন আপনি। ঠিক আছে, আমি সকালবেলা আপনাদের বিরক্ত করলাম, হরতাল বিষয়ে একটু কিছু আলোচনা করতে চাইলাম। হরতাল দেখেছেন, হরতালের মতো কাজ করলে হরতাল তো হবেই। হরতালের মতো কাজ যদি সরকার করে, হরতাল তো জনগণ দিতে বাধ্য হবে। জনগণের অধিকার থেকে বঞ্চিত করা হলে জনগণ হরতাল দিবেই। হরতাল দিয়ে দেশের এই প্রতিবাদ তারা জানাবে। যে রোকেয়া প্রাচী, আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শক মন্ডলী, আপনারা যারা